জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামায়াত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি ৮ দলের। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করো। যদি এই ভাষা মুহূর্তে ব্যস্ত হন, পরিণতির জন্য তাকে তৈরি থাকতে হবে। যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিবসী কেন? বাংলার মাটিতে আমরা কোনো কিছুই হতে দেব না। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয়ে অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। শেখ হাসিনাকে বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। যদি দায়িত্ব এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তাহলে সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষকে গ্রহণ করবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও দেশের স্বার্থ মেনে নেবে সব দল, আশা আইন উপদেষ্টা। ময়মনসিংহে বাসে আগুনে চালকের মৃত্যু। আওয়ামী লীগের লকডাউন ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার। বিমানবন্দরে সতর্কতা, নাশকতায় বন্ধ হবে না নির্বাচন। নয়াদিল্লিতে গাড়িতে আত্মঘাতী হামলা বলে ধারণা। বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ ভিত্তিহীন বললেন উপদেষ্টা। ভারসাম্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী ঢাকা। মোহাম্মদপুরে মেসে মিলল হাত বাঁধা ও ফাঁস দেয়া ছাত্রদল নেতার লাশ। দরজা ভেঙে উদ্ধার। পরিকল্পিত হত্যার অভিযোগ কেন্দ্রীয় সভাপতির। সুষ্ঠু তদন্ত দাবি। এবং মাধ্যমিকের ৩ শ্রেণীর বই ছাপানোর চুক্তি হয়নি এখনও। শেষ সময়ে তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লোটার শঙ্কা। জানুয়ারিতেই পাবে শিক্ষার্থীরা বলছে কর্তৃপক্ষ। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী বছর নির্বাচনের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সহ ৮ দলের শীর্ষ নেতারা। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে তারা আরও বলেন, সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের বৈধতার জন্য নভেম্বরেই হতে হবে গণভোট। এর বিরোধিতাকারীদের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছে খণ্ড খণ্ড মিছিল। গন্তব্য রাজধানীর পল্টন মোড়। সমাবেশ স্থল ছাপিয়ে গুলিস্তান থেকে নাইটেঙ্গেল মোড়, বাইতুল মোকাররম উত্তর গেট থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত তৈরি হয় জনসমুদ্র। চলতি মাসেই গণভোট সহ ৫ দাবিতে ৮ দলের সমাবেশে মঙ্গলবার বিকেল ৩টা থেকে একে একে বক্তব্য দিতে শুরু করেন শীর্ষ নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। বলেন, আগে গণভোট না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া হবে না কোনো ভোট। গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয়, তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জুলাই বিপ্লবকে যারা ধারণ করে না তাদেরকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেতারা জানান, জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আঙ্গুল
পাকা করতে জানে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে স্বাক্ষরকারী দলগুলোর মানতে বাধ্যবাধকতা থাকবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দুপুরে গুলশানের সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। সালাউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই সনদ ইস্যুতে রাষ্ট্রপতির আদেশ জারির মতো অবস্থা এখন দেশে নেই। প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার। এক মূল্যবান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোট আয়োজন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময় শেষ হয়েছে। তবে আলোচনা করেনি কোনো দলই। সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা। সোমবার রাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরদিন মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সনদের বাইরে সিদ্ধান্ত নেওয়া হলে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয়। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির আদেশ জারি করার মতো অবস্থা এখন দেশে নেই, তবে সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। এদিন রাজধানীর রমনায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার মতো নিজেদের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি, অনেক কথা আমরা শুনতেছি। শেখ হাসিনাকে বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে আয়োজিত আলোচনা সভায় দেশে আওয়ামী লীগের দোসরদের বিশৃঙ্খলার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাঁসিবাদী সরকারের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আছে। তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, নানাভাবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যেই যেভাবে অবস্থান গ্রহণ করুক, তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলবো। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে 9 মাস আলোচনার পরও অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিলে অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট হলে অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামায়াত। দেশ জুড়ে চলছে নির্বাচনী ডামাডোল। দিনরাত এক করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন বিএনপির প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সন্ত্রাস দিয়ে রাজনীতিতে টিকে থাকতে চান শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না জনগণ। উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাস দিয়ে উনি টিকে থাকতে চান। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না। বিএনপি মহাসচিব বলেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলেই নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায় জামায়াত। দেশে পিআর বাস্তবায়ন হবে কিনা তা নির্ধারণ করবে আগামী সংসদ। জামায়াত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংস্কার নিয়ে 9 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও অমীমাংসিত বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি আইন চলে এই দেশের মানুষের চাপাই দিতে চান,
সব দায় দায়িত্ব আপনার যে মানুষটা গ্রহণ করবে না। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 15 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। একই দিন বিকেল 3টার দিকে যুব সংসদ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়িতে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন তিনি। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সি, যাচ্ছি তার কাছে। শফিক, আপনাকে স্বাগত। 5 দফা দাবিতে রাজপথে 8 দলের সমাবেশ, তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, আপনারা বেশ কিছুদিন ধরেই সেগুলো কভার করেছেন। সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না সহ নানান ধরনের শর্ত তারা দিচ্ছেন, কেন একটু জানতে চাই। মূলত তাদের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু 5ম ধাপে তারা হচ্ছে এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। এর আগেও কিন্তু 4 ধাপে তারা রাজধানী সহ সারা দেশেই তাদের কর্মসূচি পালন করেছে এবং মোটা থেকে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোটে সবগুলো দল একমত হয়েছে সেই গণভোটটি তারা জাতীয় নির্বাচনের আগে প্রত্যাশা করেন এবং সেটি এই নভেম্বর মাসেই। আমরা যদি একটু দেখি, মূলত আজ পল্টন মোড়ে দুপুরে এই 8টি দল, বিশেষ করে জামাত এবং ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দলের তাদের কর্মসূচি পালিত হয়েছে এবং সেখানে বিশেষ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমিল এবং হেফাজত নেতা মামুনুল হক সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ তারা কথা বলেছেন। তারা যে বিষয়টি মোটা দাগে উল্লেখ করেছেন যে সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। তারা এই ব্যাপারে যে বিষয়টি বলছেন যে আগামী জাতীয় নির্বাচন সেটি কিন্তু জুলাই সনদের অধীনেই হতে হবে এবং একই সাথে সনদ ও নির্বাচনের বৈধতার জন্যই আগে গণভোট হতে হবে। তারা যে বিষয়টি মোটা দাগে উল্লেখ করছেন যে গণভোট না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন, কারণ 2026 সালে আসলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে এজন্য একটি আইনি বাধ্যবাধকতা যেন পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন না হতে হয়, এজন্য এখনই জুলাই সনদের আইনি টেকসই ভিত্তির জন্য গণভোট তারা প্রত্যাশা করেন। একই সাথে তারা যে বিষয়টি বলছেন যে সনদে একমত হলেও বাস্তবায়নে গড়িমসি কেন, মূলত এই কথাটা তারা বিএনপির দিকে আর কি ইঙ্গিত করে বলছে, কারণ বিএনপি কিন্তু গণভোটটি তারা চায় জাতীয় নির্বাচনের দিনেই। বিএনপি সনদের বাইরে কিছু চাপানোর চেষ্টার কথা যেটা বলছিলেন আপনি, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তারা বলেছে যে শেখ হাসিনার মতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা যদি করছে, এমন অভিযোগও বিএনপির পক্ষ থেকে করা হয়েছে যে ভোট হলে অস্তিত্ব থাকবে না বলেও তারা জানিয়েছেন। তো এই বিষয়গুলো কিভাবে দেখছেন তারা? এই যে জামাত সহ 8টি রাজনৈতিক দল যে দাবিগুলো করছে সেই দাবিগুলোর একদম বিপরীত অবস্থানে রয়েছে বিএনপি। বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে যে বিষয়গুলো বলেছেন যে সনদের বাইরে কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি, কারণ তারা বলছে যে এখন যে রাজনৈতিক দলগুলো মাঠে পিআর সহ অন্যান্য দাবি করছেন তাদের অনেক কিছুই আসলে সনদের বাইরের বিষয় এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আজ যে বিষয়টি বলেছেন যে অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে জুলাই যে সনদটিতে তারা স্বাক্ষর করেছেন সেই জায়গায় স্বাক্ষরের পরও অনেক বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। অন্যদিকে কিন্তু বিএনপির আরেকজন সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যে বিষয়টি আজকে গণমাধ্যমের সামনে প্রকাশ করেছেন যে বিগত সরকারের আমলে শেখ হাসিনা যেমন নানা বিষয় আসলে সকল রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিত, একটা ফ্যাসিবাদী আচরণ করত, সেই কিছু কিছু কাজ কিন্তু এখন বর্তমান সরকার এবং সরকার কিছু উপদেষ্টা নানাভাবে নানা সিদ্ধান্তে তারা সব দলগুলোর উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা কি উল্লেখ করেছে কি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? তারা যে বিষয়টি উল্লেখ করছে যে এই গণভোট কবে হবে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এই সংক্রান্ত যে অবস্থান বিএনপির সেই জায়গা থেকে কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের অনেকেই কিন্তু নানাভাবে বিএনপির যে অবস্থান তার বাইরে কথা বলছে। একদিকে এই আজকের যে 8 দলের কর্মসূচি ছিল তাই সেই 8 দলের কর্মসূচির প্রেক্ষিতে এই বিএনপির শীর্ষ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানাচ্ছেন যে এই সমস্ত আন্দোলন কর্মসূচি মূলত নির্বাচন পেছানোর একটা চাল এবং ভোট হলে অস্তিত্ব থাকবে না জামায়াতের, এমনটাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এই সংক্রান্ত কোনো প্রতিবেদন আছে কিনা আপনার কাছে? না। অন্যদিকে আজ এই জুলাই সনদ বাস্তবায়ন
কবে হবে, কবে নাগাদ হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ অন্যান্য অমীমাংসিত বিষয়ের সমাধান, সে বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ মিডিয়ার সম্মুখে কথা বলেছে। এ ব্যাপারে একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, এখন দেখে আসবো সেটি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোকে সমঝোতার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে এ নিয়ে দলগুলোর মধ্যে হয়নি আনুষ্ঠানিক কোনো আলোচনা। ঘোষণা অনুযায়ী এবার সিদ্ধান্ত জানাবে সরকার। আইন উপদেষ্টা জানালেন 3 থেকে 4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সব দলের প্রত্যাশা পূরণে চেষ্টা করছে সরকার। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। সংস্কার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া 70 থেকে 80 ভাগ প্রস্তাবই এরই মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যেই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি, যেটা আমারটা বলছি, সেখানে কমপক্ষে 70 থেকে 80% সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস বাদ না দিলে কোনো কিছুই পরিবর্তন হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা দেখছিলাম আমাদের হাতে থাকা প্রতিবেদনটি। মানে জুলাই সনদ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে 3-4 দিনের মধ্যে সরকার তাদের সিদ্ধান্ত জানাবে। পাশাপাশি হচ্ছে সব রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হবে। তারা কি প্রত্যাশা পূরণ করার কথা বলছেন? রুদ্র, আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনে 9 মাসেরও বেশি সময় প্রায় 34টি রাজনৈতিক দল তারা বসে নানা সংস্কার প্রস্তাবে আলোচনা করেছে। মূলত এই আলোচনা প্রস্তাবে প্রত্যেকটি দলের অবস্থান কি আছে সেই বিষয়টি সরকার এখন বিশ্লেষণ করছে এবং সেখানে সবার জন্য ভালো হয় এমন একটা সিদ্ধান্ত আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আসতে পারে বলেই কিন্তু আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ গণমাধ্যমে জানিয়েছেন। তিনি আরও যে বিষয়টি জানিয়েছেন যে সরকারের সিদ্ধান্ত সব দল মেনে নেবে এমনটাই তিনি প্রত্যাশা করেন, কারণ এই প্রত্যেকটি রাজনৈতিক দল দীর্ঘ একটি লড়াই করেছে ফ্যাসিবাদী আমলে এবং তারা সেই লড়াইয়ের সময় যে ঐক্যবদ্ধ অবস্থান ধরে রেখেছিল সেই অবস্থানটা জুলাই সনদ বাস্তবায়ন এবং পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত ধরে রাখবে এমনটাই প্রত্যাশা কিন্তু এই উপদেষ্টার। একই সাথে এই উপদেষ্টা আরেকটি বিষয় যিনি বলেছেন যে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রায় 80 ভাগ প্রস্তাব কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। বিচার বিভাগ কমিশনের 80 ভাগ প্রস্তাব বাস্তবায়ন হয়ে গেছে। এছাড়া কি আর কোনো ধরনের প্রতিশ্রুতি বা কোনো ধরনের আশ্বাস দিয়েছে কিনা তারা? যে ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি যে বিষয়টি আরও বিশেষ করে উল্লেখ করেছেন যে জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা সমুন্নত থাকার জন্য সবগুলো রাজনৈতিক দল যেন একীভূত হয় এবং একটি জায়গায় আসে এমনটাই তিনি প্রত্যাশা করেছেন। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী শফিক মুন্সি যোগ দিয়েছিলেন এই বিষয়ে কথা বলার জন্য, শুনছিলাম তার বিশ্লেষণ। আবারও ফিরে এসেছে বাসে অগ্নিসংযোগ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেয়া আগুনে প্রাণ গেছে ঘুমিয়ে থাকা চালকের। কোনো রকমে রক্ষা পেয়েছেন 2 যাত্রী, মা ও ছেলে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ভোররাতে বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে মুখোশ পরা 3 জন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। পেট্রোল পাম্পের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাসের দিকে হেঁটে যাচ্ছে মুখোশ পরা 3 জন। 1 মিনিটের মধ্যে বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে সটকে পড়ে তারা। মুহূর্তেই ভস্মীভূত হয় পুরো গাড়িটি। মঙ্গলবার ভোররাতের এই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ গেছে বাস চালক জুলহাসের। পুলিশ জানায় ঢাকা থেকে ফুলবাড়িয়ায় পৌঁছে যাত্রী নামিয়ে ঘুমিয়ে যান আলম এশিয়া পরিবহনের বাস চালক। রাত বেশি হওয়ায় বাড়িতে না গিয়ে বাসেই থেকে যান 2 যাত্রী শারমিন সুলতানা রুমকি ও তার ছেলে শাহিদ ইসলাম বাদশাহ। হঠাৎ বাসে আগুন দেখে তড়িঘড়ি করে মা ছেলে নেমে গেলেও দগ্ধ হয়ে মারা যান জুলহাস। সংসারটা চালাই তো এই ছেলে, এই বাড়িটা করছে এই ছেলে ঋণ কইরা। আমরা গুলির ফাঁসি দেয়, বিচার দেয়, আমার জামাই নাই কেমনে মারছে গো।
বাসে অগ্নিসংযোগ ও চালকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম। অবশ্যই এটা নাশকতা, কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল। এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে। নিহত চালক জুলহাসের বাড়ি উপজেলার কৈয়ারচালা এলাকায়। তার সহকর্মীরা জানান দীর্ঘদিন চালকের সহযোগীর কাজ করলেও 3 মাস ধরে বাসটি চালাচ্ছিলেন তিনি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। সকাল থেকে ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনের ঘটনা ঘটেছে। ট্রাইব্যুনাল বা আদালত ফেস না করে রাস্তাঘাটে জনদুর্ভোগ সৃষ্টি করা, যানবাহনে আগুন দিয়ে মানুষের উপর নির্যাতন বা মানুষের ভোগান্তির কারণ করা, এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। নিশ্চয়ই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ এটাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মঙ্গলবার সব বিমানবন্দরে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বেবিচক। চিঠিতে বলা হয়েছে, কেপিআই নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি যাত্রী ছাড়া জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ, সব বিমানবন্দর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও সব ব্যাগেজের তল্লাশি নিশ্চিত করতে হবে। বিমানবন্দর এলাকায় টহল বৃদ্ধি, মনিটরিং ব্যবস্থা শক্তিশালী ও পরীক্ষার মেশিনারিজ সচল রাখতে হবে। সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। এছাড়া সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন, ফায়ার সার্ভাইলেন্স কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনাও দিয়েছে বেবিচক। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সতর্ক অবস্থানে সরকার। তবে কোনো আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ধ্বংসাত্মক কার্যক্রমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। এদিকে ডিএমপি কমিশনার বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। তবে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সতর্ক আছে সরকার। কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল। গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কুমিল্লার 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখেই আওয়ামী লীগ ধ্বংসাত্মক সহিংসতার চেষ্টা করছে। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। সব রকমের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যানবাহনে অগ্নিসংযোগ প্রসঙ্গে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমকে কেন বৈধতা দেওয়া সম্ভব নয় তা গত 2 দিনে প্রমাণ হয়েছে। সকালে নারায়ণগঞ্জে দলের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সুসংহত না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া কোনো দলের সঙ্গে জোট করবে না তারা। সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট
তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয়। গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় আরও 3 চিকিৎসককে আটক করেছে পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলছে তদন্ত। এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করেছে পুলিশ। নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণকে জঙ্গি হামলা দাবি করে ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপায়। তিনি বলেন, সব দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে ঢাকা। ভারতের নয়াদিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বোমা হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে কিছু ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের উপর দোষ চাপায়। লালকেল্লায় হামলার সঙ্গে ঢাকার কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু এতে কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে আমরা কারো দিকে ঝুঁকিনি। সব দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা। আমরা কোনো দিকে ঢুকে যাচ্ছি না, আমরা ব্যালেন্স রিলেশন বজায় রেখেছি এবং রাখি। শেখ হাসিনার মামলার রায়ের প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউ জাতিসংঘে আপিল করতে পারেন। এ নিয়ে জাতিসংঘ বাংলাদেশকে জানালে পদক্ষেপ নেবে সরকার। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, জাতিসংঘ যদি আমাকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মেসের দরজা ভেঙে হাত বাঁধা ও ফাঁস দেয়া অবস্থায় মিলল মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের মরদেহ। পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের। তদন্ত করে রহস্য উদ্ঘাটনের দাবি স্বজনদের। মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ের এই ভবনের ৪র্থ তলায় আরো 4 ব্যাচেলরের সঙ্গে সাবলেট থাকতেন মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ। মঙ্গলবার সকালে সোহেল নামে রুমের একজনকে নাস্তা আনতে পাঠান তিনি। ফিরে এসে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে পরিচিত কয়েকজনকে ডেকে এনে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সোহেল জানান, এ সময় হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন সাব্বিরকে। গলায় একটি দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল। হাত পিছনে বাঁধা ছিল আর দড়ি গলাতে অর্ধেক ছিল, অর্ধেক ফ্যানের সাথে ঝুলানো। হাতের রশিটা খুলে, গলার রশিটা খুলে আমরা যত দ্রুত সম্ভব গেটটা লক করে আমরা চলে আসি। খবর পেয়ে হাসপাতালে আসেন সাব্বিরের পরিবারের সদস্যরা। পিছনে হাত বাঁধা থাকলে কি সে আত্মহত্যা করতে পারে? আমি তো এটা দেখি নাই, আমি ওটা আপনার শোনার কথাই বললাম যে পিছনে নাকি হাত বাঁধা ছিল। মর্গে ছুটে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। পরিবারের সাথে এবং ওর সহযোদ্ধাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এটি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে এবং এর নেপথ্যে কারা রয়েছে সেগুলো তদন্তের মাধ্যমে জানা যাবে। সাব্বিরের রাজনৈতিক সহকর্মীরা জানান, মাস 6 আগে কৃষি মার্কেট এলাকায় কাইয়ুম নামে এক যুবলীগ নেতা হামলা করেছিল সাব্বিরের ওপর। তারপর থেকে আতঙ্কে থাকতেন তিনি। তার মৃত্যুর সঙ্গে এর যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখার দাবি জানান তারা। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়ে অটোরিকশার এক যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন চালক। দুপুরে কালীহাতির নগরবাড়ি এলাকায় বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ভেতরে আটকে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়, আহত হন চালক। আগুন নিয়ন্ত্রণের পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রাথমিকের ৮০% বেশি বই ছাপা হলেও মাধ্যমিকের ৩ শ্রেণীর বই ছাপার জন্য প্রেসের সঙ্গে এখনও চুক্তি করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, শেষ সময়ে তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লুটতে পারে একটি চক্র।
বছরের প্রথম দিন প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে ৩০ কোটি নতুন পাঠ্য বই। তাই নভেম্বরের মাঝামাঝিতে এসে ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। রাজধানীর প্রেসগুলোতে দেখা যায় চলছে চতুর্থ শ্রেণীর বই ছাপার কাজ। প্রাথমিকের ৮,৬৯,২৫,৩৮৯টি বইয়ের প্রায় ৯০% ছাপার কাজ শেষ। ইবতেদায়ীর ৩,১১,১৯,৩৪৭টি বইয়ের ছাপার কাজ ৭০% বেশি সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রেসের সঙ্গে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12,54,৭৫,৯৭১টি বই ছাপার চুক্তি হয়নি। মুদ্রণ শিল্প সমিতি বলছে, সব প্রক্রিয়া শেষ করে বছরের প্রথম দিন এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমাদের লোক ওয়ার্কার পায় নাই, ব্যাংক লোন হয় নাই, এই যে সময় ক্ষেপণ হচ্ছে, এই জন্য আমরা আশঙ্কা করছি বই সময় মতো যাওয়া। এনসিটিভি বলছে, এই ৩ শ্রেণীর টেন্ডার প্রথমবার বাতিল হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। ক্লাস 9-এর যে কাজগুলি, সেই কাজগুলি আমাদের এখন চলছে, চলমান রয়েছে এবং 6, 7, 8ও এটার পরে পরেই শুরু হয়ে যাবে। অবশ্যই জানুয়ারি 1 তারিখে ছাত্রছাত্রী বই পাবে। এছাড়া গত বছর নিম্নমানের বই সরবরাহের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এবারও বেশ কিছু উপজেলায় মানহীন বই সরবরাহ করেছে এই ছাপাখানাগুলো। সময় মতো না গেলে শেষ সময় যখন তাড়াহুড়া হয়, বইয়ের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নিম্নমানের বই সরবরাহ রোধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। কাগজের গুণগত মানটা জানি ঠিক থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামায়াত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি 8 দলের। বিরোধিতাকারীদের পরিণতি ভোগের হুঁশিয়ারি। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। অস্তিত্ব থাকবে না বলে নির্বাচন পেছাতে চায় জামায়াত। এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে 3 থেকে 4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও দেশের স্বার্থে মেনে নেবে সব দল, আশা আইন উপদেষ্টার। এ ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।